হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইংলিশ পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডিডি জাকির। আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে টেন্স। টেন্স এমন একটা বিষয় যা ভালোভাবে না জানলে আপনি ইংরেজির কোনো টপিকই ভালোভাবে বুঝবেন না বা ইংরেজিতে কথা বলতেও পারবেন না। অনেকেই বলে যে ইংরেজিতে কথা বলার জন্য টেন্সের প্রয়োজন হয় না। এমনটা একদমই ভুল। কিছু বেসিক গ্রামার রয়েছে যেগুলো জানতে হয়। না হলে সবগুলো কথাই আপনার মুখস্থ করতে হবে। মানুষের মন সবগুলো মুখস্থ সবসময় রাখতে পারে না। যার জন্য বিষয়গুলো যদি আপনার জানা থাকে তাহলে মনে মুখস্থ না করে আপনি নিজের মতো করে বাক্য তৈরি করতে পারবেন, যদি টেন্স সম্পর্কে আপনার ভালো ধারণা থাকে। তাহলে চলে যাচ্ছি আজকে আমরা আমাদের ক্লাসের মূল পর্বে, সেটা হচ্ছে টেন্স। প্রথমত আমাদের জানতে হবে টেন্স শব্দের অর্থ কি বা কি। টেন্স হচ্ছে কাল বা সময়। আমরা এর পরবর্তীতে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে টেন্সের সংজ্ঞা বা টেন্স বলতে কি বুঝি, হোয়াট ইজ কল টেন্স। ওকে, আমরা উদাহরণের মাধ্যমে যাই। কোনো কাজের কোনো কাজের ভিন্ন ভিন্ন সময় নির্দেশ নির্দেশ করতে, কোনো কাজের ভিন্ন ভিন্ন সময় নির্দেশ করতে ভার্ব এর রূপের পরিবর্তিত রূপ ই টেন্স। উদাহরণের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার হয়। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এটা দ্বারা আমাদের কি বোঝাচ্ছে? বর্তমান। দেন হচ্ছে আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এটা দ্বারা বোঝাচ্ছে আমাদের অতীত। দেন হচ্ছে আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। এ দ্বারা আমাদের বোঝাচ্ছে ভবিষ্যৎ। ওকে, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এটা দ্বারা বোঝাচ্ছে বর্তমান। এখন আমরা বিষয়গুলো একটু ক্লিয়ার হই। যেমন দেখেন, আই ইট রাইস, আমি ভাত খাই, বর্তমান সময় বোঝাচ্ছে। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, অতীত সময় বোঝাচ্ছে। তাহলে বর্তমান একটা সময়, অতীত আরেকটা সময়, তাহলে কিন্তু ভিন্ন ভিন্ন সময় হয়ে গেল। এবং আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো, এটা দ্বারা ভবিষ্যৎ বোঝাচ্ছে। এটা আরেকটা সময়, তাহলে তিনটা সময় হয়ে গেল। তাহলে তিনটা কিন্তু একই সময় না, আর এটা আলাদা আলাদা সময় বোঝানোর জন্য দেখেন এখানে ভার্বের রূপের পরিবর্তন হয়েছে। এখানে ইটের রূপ হচ্ছে অ্যাট, এবং ইটের আগে শ্যাল ব্যবহার করছে, এবং সর্বশেষ দেখেন এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করছে। ইট বলি, অ্যাট বলি, ইটেন বলি, সব মানেই হচ্ছে খাওয়া। কিন্তু এই সবগুলোর কিন্তু একই সময় বোঝাচ্ছে না।
এটা বর্তমান বোঝাচ্ছে, এটা অতীত বোঝাচ্ছে, এটা ভবিষ্যৎ এবং বর্তমান। তাহলে এই যে আলাদা আলাদা সময়, এই আলাদা আলাদা সময়ে বোঝানোর জন্য কিন্তু আমরা ভার্বের রূপগুলোর পরিবর্তন দেখতে পাচ্ছি। এই যে রূপের পরিবর্তন, এই পরিবর্তনগুলোকে আমরা বলে থাকি টেন্স। আশা করি বিষয়গুলো বুঝতে পারছি। এখানে দেখেন, কোনো কাজের ভিন্ন ভিন্ন সময় নির্দেশ করতে ভার্বের রূপের পরিবর্তিত রূপই টেন্স। এখন কথা হচ্ছে ভার্বের রূপের পরিবর্তিত টেন্স যেটা, এখন ভার্ব কাকে বলে সেই বিষয়টাই যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের হচ্ছে না। তাহলে আমরা এখন শিখে নিব যে ভার্ব কাকে বলে বা ভার্ব কি। ভার্ব আমরা লিখব যে ওয়ার্ড দ্বারা, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া, থাকা এবং কাজ করা বোঝায়, তাকে ভার্ব বলে। একটা বিষয় খেয়াল করবেন যে আমরা সাধারণত বই থেকে যেভাবে পড়ে থাকি সেখানে বলা থাকে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। এইটা একদমই সত্য নয়, আংশিক সত্য। এখন একটা বিষয় খেয়াল করে দেখি যে আসলে দেখেন, আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট, আই হ্যাভ আ পেন। এখানে দুটা বাক্য লিখছি, এখানে যদি আমরা অর্থগুলো খুঁজে বের করি, আই আমি, আর তাহলে এটা কোনো ভার্ব হচ্ছে না। এম মানে কি হওয়া, তার মানে কি কাজ করা বোঝাচ্ছে না, তার মানে এটা ভার্ব না সেই দৃষ্টিতে। এ মানে কি একটি, কাজ করা বোঝায় না, তাহলে ভার্ব না। স্টুডেন্ট মানে কি ছাত্র বা ছাত্রী, কাজ করা বোঝায় না, তার মানে ভার্ব না। কিন্তু আমরা কিন্তু সাধারণত এভাবে জানি যে যখন একাধিক শব্দে কি হয়ে যাবে, একটা সেন্টেন্স গঠন হবে, তখন আমাদের অবশ্যই সেই সেন্টেন্সে ভার্ব থাকবে এবং ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। এখন এর মধ্যে আমরা কিন্তু সবাই জানি এখানে ভার্ব হচ্ছে অ্যাম। তো এই অ্যাম মানে কিন্তু আর কাজ করা বোঝাচ্ছে না। পরবর্তীতে আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে, এখানেও কিন্তু দেখেন হ্যাভ মানে আছে, পেন মানে একটি, এ মানে একটি, পেন মানে কলম। তো এই যে বিষয়গুলো এখানে কিন্তু আমাদের কাজ করা বোঝায় এমন ওয়ার্ড নাই, কিন্তু সেন্টেন্সে কিন্তু ভার্ব আছে। আমরা জানি কি এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে অ্যাম এবং এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে হ্যাভ। তাহলে এইখানে কিন্তু আমাদের কাজ করা বোঝাচ্ছে না, যার কারণে আমরা এতদিন ধরে যে সকল সংজ্ঞা পড়েছি তাহলে ওইটাকে সংশোধন করে এখন থেকে বলবো যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া, থাকা এবং কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। দেখেন এখানে কিন্তু অ্যাম ভার্ব এবং এটা দ্বারা হওয়া বোঝাচ্ছে, হ্যাভ হচ্ছে আছে, তার মানে এটা দ্বারা থাকা বোঝাচ্ছে। আজকের পর থেকে আমরা ভার্বের সংজ্ঞাগুলো আর ওইভাবে দিব না। তাহলে সংজ্ঞাটা কিভাবে দিব? এইভাবে দিব যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া, থাকা এবং কাজ করা বোঝায়। আরেকটা কথা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে একটা ভার্বের সাধারণত তিনটা রূপ থাকে। একটা ভার্বের সাধারণত তিনটা রূপ বা ফর্ম থাকে, যেটাকে আমরা বলে থাকি কনজুগেশন অফ ভার্ব। যেমন সেইগুলো কি, প্রেজেন্ট, তারপরে হচ্ছে ফার্স্ট, তারপরে হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল। যেমন আমরা যদি বলি am, is, are, be, এগুলোর মানে হচ্ছে হওয়া, আর এই সবগুলো প্রেজেন্ট ফর্ম। এর পাস্ট ফর্ম হচ্ছে was অথবা were, আর এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে been। ঠিক একই রকম ভাবে গো মানে কি যাওয়া, ওকে, এর 2 নম্বর ফর্ম হচ্ছে went, তারপরে হচ্ছে gone, দেন হচ্ছে প্লে মানে কি খেলা, ওকে, প্লেড পাস্ট ফর্ম হচ্ছে প্লেড, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে প্লেড, মানে প্রেজেন্ট পাস্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম একই। তাহলে আমরা এখান থেকে জানলাম
একটা ভার্বের তিনটা রূপ থাকে। আপনি যদি ইংরেজিতে দক্ষ হতে চান তাহলে অবশ্যই এই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এই সম্পর্কে ধারণা থাকলেই কেবল আপনি আরো ভালো করতে পারবেন, না পারবেন ইংরেজিতে লিখতে। এখন চলতেছিলাম আমাদের মূল যে বিষয়, এটা হচ্ছে টেন্স। টেন্স নিয়ে আমরা এখন করব। আমরা জন্ম থেকে শুরু পর্যন্ত, মানে জন্ম থেকে শেষ পর্যন্ত, জীবন শেষ পর্যন্ত এবং দিন শুরু থেকে শেষ পর্যন্ত সারাদিন আমরা যত কথাবার্তা বলে থাকি সবগুলো কাজকর্মই আমাদের তিনটা ভাগে ভাগ করা হয়। তাহলে আমরা বলবো টেন্স প্রধানত তিন প্রকার। টেন্স প্রধানত তিন প্রকার। টেন্স প্রধানত তিন প্রকার। এক, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, TEN, যার বাংলা হচ্ছে বর্তমান কাল। ওকে, দেন হচ্ছে 2 নাম্বার ফার্স্ট টেন্স, যার হচ্ছে অতীত কাল। ওকে, 3 নাম্বার হচ্ছে ফিউচার, FUTUR, ফিউচার টেন্স। ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎ কাল। ওকে, এই হচ্ছে টেন্স প্রধানত তিন প্রকার। প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, ফার্স্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো এই যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে এটা মনে হয় সবাই বুঝি। বর্তমান বলতে আমরা এখন বুঝি, আর ফার্স্ট টেন্স হচ্ছে অতীত, আর অতীত বলতে আমাদের পৃথিবী শুরু থেকে আজকের আগ পর্যন্ত যত সব হচ্ছে অতীত, মানে আগে যা হয়ে গেছে। এবং ফিউচার মানে এখন পর্যন্ত যা হয়নি, আজকের পর থেকে সামনে যেগুলো হবে সেটা হচ্ছে আমাদের ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। তো টেন্স প্রধানত ছিল 3 প্রকার, কিন্তু এই প্রত্যেক প্রকারকে আবার ভাগ করছে। প্রত্যেক প্রকার টেন্সকে আবার 4 ভাগে ভাগ করছে। তার মানে প্রেজেন্ট টেন্সের 4 ভাগ, ফার্স্ট টেন্সের 4 ভাগ, ফিউচার টেন্সেরও 4 ভাগ। সেই 4 ভাগ সম্পর্কে আমরা একটু জানবো। ওকে, আচ্ছা, আমরা এখন লিখবো হচ্ছে প্রত্যেক প্রকার টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। 1, ইনডিফিনাইট, 2, কন্টিনিউয়াস, 3, পারফেক্ট, 4, পারফেক্ট কন্টিনিউয়াস, PER, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেক প্রকার টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এই যে বিষয়টা যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে আমাদের প্রত্যেক প্রকার কি ছিল? প্রেজেন্ট, ফার্স্ট, আর ছিল ফিউচার, ফিউচার। এখন দেখেন এই প্রেজেন্ট টেন্সও এই 4 প্রকার, ফার্স্ট টেন্সেরও এই 4 প্রকার, ফিউচার টেন্সেরও এই 4 প্রকার। তাহলে আমাদের দাঁড়ালো কি? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের প্রেজেন্ট টেন্স 4 প্রকার। ফার্স্ট টেন্সেরও কয় প্রকার? 4 প্রকার। কোন 4 প্রকার? এই 4 প্রকার: ফার্স্ট ইনডিফিনাইট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেন আমাদের 4 আর 4 8 প্রকার হয়ে গেল। দেন হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার টেন্সের আসলো ফিউচার ইনডিফিনাইট,
ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি বিষয়গুলো বুঝতে পারছি। ওকে, তাহলে টেন্স আমাদের দাঁড়ালো 12 প্রকার। টেন্স আমাদের কি দাঁড়ালো 12 প্রকার। তাহলে টেন্স 12 প্রকার যদি হয় সেইটা আমরা নামগুলো একসাথে করব, এবং এছাড়াও এই নামের সাথে আমাদের যেগুলো খুব দরকার হবে সেটা হচ্ছে এই টেন্সগুলোর অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি সবাই না বুঝলেও আপাতত মুখস্থ করে রাখি, এগুলো কতটা গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব সবার সাথে। তবে এখন চলে যাচ্ছি আমরা যে সকল টেন্স এর প্রকার ও অক্সিলারি ভার্ব। 1, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট মাথায় রাখতে হবে। আমরা সবগুলো ইনডিফিনাইট একসাথে লিখবো, সবগুলো কন্টিনিউয়াস একসাথে লিখবো, এবং সবগুলো পারফেক্ট একসাথে, সবগুলো পারফেক্ট কন্টিনিউয়াস একসাথে। কেন নয়, আমরা যখন বইতে পড়বো সব আলাদা আলাদা থাকে, এগুলো আমাদের আর একটু সহজ হবে। ওকে, দেন হচ্ছে আমাদের ডু অথবা ডাজ। এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে নেব V1, মানে ভার্বের 1 নাম্বার ফর্ম। ওকে, 2 নাম্বার হচ্ছে ফার্স্ট ইনডিফিনাইট, INFINIT, ইনডিফিনাইট অক্সিলারি ভার্ব ডিড, এবং ব্র্যাকেটে V2, তার মানে ভার্বের 2 নাম্বার ফর্ম। 3 নম্বরে আসলাম ফিউচার, FUTU আর ফিউচার, INDFINIT, ইনডিফিনাইট হচ্ছে শ্যাল অথবা উইল, এবং ব্র্যাকেটের মধ্যে V1। ওকে, 4 নাম্বার আমাদের যাচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, অক্সিলারি ভার্ব am, is, are, এবং ব্র্যাকেটে লিখলাম V প্লাস ING, তার মানে মূল ভার্বের সাথে ING বসে। নাম্বার 5, প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউয়াস, was অথবা were, ব্র্যাকেটে V প্লাস ING। ওকে, 6 নম্বরে যাচ্ছি ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস shall be অথবা will be, এবং ING। 7 নাম্বার ACNT, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ অথবা হ্যাজ, ব্র্যাকেটের মধ্যে রাখছি V3, তার মানে ভার্বের 3 নাম্বার ফর্ম। 8 নাম্বার হচ্ছে ফার্স্ট পারফেক্ট হ্যাড, ব্র্যাকেটের মধ্যে রাখছি V3, ভার্বের 3 নাম্বার ফর্ম। 9 নম্বরে ফিউচার পারফেক্ট হচ্ছে shall have অথবা will have, ব্র্যাকেট রাখছি V3। 10 নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা হচ্ছে কি have been অথবা
হ্যাজ বিন, তারপরে হচ্ছে ভি প্লাস আইএনজি। 11 নম্বর ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। had been, ব্র্যাকেটের মধ্যে বি প্লাস আইএনজি। 12 নম্বর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস shall have been অথবা will have been, ব্র্যাকেটে ভি প্লাস আইএনজি। এই হচ্ছে আমাদের মোট 12টা টেন্স। এর প্রকারভেদ মানে নাম, সাথে অক্সিলারি ভার্ব এবং সাথে মূল ভার্বে কত নম্বর ফর্ম ব্যবহৃত হয়। অর্থাৎ এর আগে আমাদের আরেকটা কথা মাথায় রাখতে হবে, আর সেটা হচ্ছে একটা সেন্টেন্সের সাধারণ গঠন বা জেনারেল স্ট্রাকচার কি। সেটা হচ্ছে একটা সেন্টেন্সের সাধারণ গঠন বা জেনারেল স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে, তারপর অবজেক্ট বসে, অক্সিলারি ভার্ব বসে, তারপর মূল ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে। আমি আবার বলছি, একটা সেন্টেন্সের সাধারণ গঠন প্রথমে সাবজেক্ট বসে, তারপর অক্সিলারি ভার্ব বসে, তারপর মূল ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে। কিন্তু আমরা এই যে স্ট্রাকচারটা বললাম 12টা টেন্সের মধ্যে 2টা টেন্সের হাবাদকে এই নিয়মটা মানে না। তাহলে কেমন হয়? মনে রাখতে হবে সাবজেক্টের পর সরাসরি মূল ভার্ব বসে যায়। সেই 2টা টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট এবং ফার্স্ট ইনডিফিনাইট। আমি আবার বলছি, প্রেজেন্ট ইনডিফিনাইট এবং ফার্স্ট ইনডিফিনাইট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটে সাবজেক্টের পর সরাসরি মূল ভার্ব বসে যাবে, অক্সিলারি ভার্ব বসবে না হাবাদকের ক্ষেত্রে। কিন্তু যখন না করব তখন আবার বসবে, কারণ আমরা জানি কোনো সেন্টেন্সকে যখন নেগেটিভ করতে হয় তখন সেই সেন্টেন্সের অক্সিলারি ভার্বের সাথে নট দিতে হয়। তাহলে আমরা না করতে গেলে আমাদের অক্সিলারি ভার্ব অবশ্যই লাগবে। ঠিক একই রকম ভাবে ফার্স্ট ইনডিফিনাইটেও হাবাদকে সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব বসে না। তখন অক্সিলারি ভার্ব তাহলে কেমন হবে? সাবজেক্টের পর সরাসরি মূল ভার্ব বসে যাবে। আর পাশে যে ব্র্যাকেটে যে ফর্মগুলো দেখতে পাচ্ছি এটা কেমন হয় মাথায় রাখতে হবে আমাদের, যে প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের 1 নম্বর ফর্ম, ফার্স্ট ইনডিফিনিটে ভার্বের 2 নম্বর ফর্ম, ফিউচার ইনডিফিনিটে ভার্বের 1 নম্বর ফর্ম। আর যত কন্টিনিউয়াস আছে সবগুলোর সাথে মূল ভার্বের সাথে আইএনজি। আমরা সহজভাবে বুঝে নেব, কন্টিনিউয়াস টেন্স মানেই মূল ভার্বের সাথে আইএনজি। দেন আছে পারফেক্ট, 3টা। তো পারফেক্ট টেন্স মানে ভি3, আর ভি3 মানে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। পারফেক্ট টেন্স মানেই ভার্বের 3 নম্বর ফর্ম। এবং সর্বশেষ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। কথা ছিল কি, কন্টিনিউয়াস টেন্স মানেই মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা মোট 12টা টেন্সের 6টা টেন্সেই মূল ভার্বের সাথে আইএনজি পাচ্ছি, এক কন্টিনিউয়াস টেন্সে এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। কন্টিনিউয়াস টেন্স 3টা, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স 3টা, মোট মিলে দাঁড়ালো 6টা। এবং পারফেক্ট টেন্সে পাচ্ছি আমরা 3টা। পারফেক্ট টেন্সে কয়টা পাচ্ছি? 3টা। তাহলে হয়ে গেল 9টা, বাকি থাকলো 3টা ইনডিফিনাইট। তাহলে বাকি থাকলো যে ইনডিফিনাইট, সেটার মধ্যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের 1 নম্বর রূপ, ফিউচার পাস্ট ইনডিফিনিটে ভার্বের 2 নম্বর রূপ এবং ফিউচার ইনডিফিনিটে সিরিয়াল ধরে 3 নম্বরে চলে যায়। আসলে কিন্তু তা না, ফিউচার ইনডিফিনিটে ভার্বের 1 নম্বর রূপ ব্যবহার হবে। আশা করি আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি। এখন আসি আমরা হচ্ছে এগুলো তো মুখস্থ করলাম, কিন্তু আমরা যে টেন্সগুলো পড়লাম এই টেন্সগুলো বাংলা কিভাবে চিনবো বা কিভাবে বুঝবো? মাথায় রাখতে হবে যে আমাদের যে ইনডিফিনাইট গুলো এটা হচ্ছে সাধারণ কথা বা সাধারণ কাজগুলো হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট, তার মানে কি বর্তমান। বর্তমান সময় আমরা সচরাচর যে সকল কাজগুলো করে থাকি, আমাদের অভ্যাসগত কর্ম, আমার চিরন্তন সত্য। আমি আবার বলছি, চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, এগুলো যদি বোঝায় তাহলে আমরা বুঝে নিব এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কিন্তু চিরন্তন সত্য। চিরন্তন সত্য বলতে আমরা কি বুঝি? চিরন্তন সত্য হচ্ছে সেইগুলো বা সেই কাজগুলো
যে কাজগুলো পৃথিবীর শুরু থেকে যেভাবে শুরু হয়েছে আজ পর্যন্ত কোনো পরিবর্তন হয় নাই, একইভাবে চলছে, সেটাকে আমরা বলি চিরন্তন সত্য। যেমন আমরা বলে থাকি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা পৃথিবীর শুরু থেকেই হচ্ছে, এখন পর্যন্তই ঘুরছে, কোনো পরিবর্তন নাই। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটা আমাদের চিরন্তন সত্য। অস্ত যাওয়া মানে ডুবে যাওয়া, এটা পৃথিবী শুরু থেকে ডুবতেছে পশ্চিম দিকে, এখন পর্যন্ত পশ্চিম দিকেই ডুবছে। দেন হচ্ছে ফার্স্ট ইনডিফিনাইট টেন্স। ফার্স্ট মানে কি অতীত, তার মানে অতীতকালে কোনো কাজ করা হয়েছিল এরকম বোঝালেই সেটা ফার্স্ট টেন্স ইনডিফিনাইট টেন্স। এবং ফিউচার ইনডিফিনাইট হচ্ছে ভবিষ্যতে, যেমন আমরা কোনো কাজ ভবিষ্যতে করব, যেমন আমি ভাত খাবো, স্কুলে যাব, পড়বো, ঘুমাবো, ইত্যাদি এগুলো। দেন হচ্ছে আমাদের কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস সহজভাবে আমরা বুঝে নিব, কন্টিনিউয়াস মানেই হচ্ছে চলমান। কন্টিনিউয়াস মানেই হচ্ছে চলমান। সেই চলমানটা কিরকম, কোনো কাজ এখন এই চলমান হলেই, এখন কথা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি, প্রেজেন্ট মানে বর্তমান, আর কন্টিনিউয়াস মানে কি চলমান। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে বর্তমান চলমান। যেমন আমি এখন ভিডিও তৈরি করছি, তার মানে আমার ভিডিও করার কাজটা চলমান আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু সেই কাজটাই যদি আমাদের অতীতে চলতেছিল বোঝায় বা অতীতে চলমান ছিল বোঝায়, তখন আমরা সেটাকে বলবো ফার্স্ট কন্টিনিউয়াস। এবং ভবিষ্যতে চলতে থাকবে এরকম যদি বোঝাতে হয় ভবিষ্যতে, তাহলে সেটা চলে যাবে ফিউচার কন্টিনিউয়াস। পারফেক্ট, পারফেক্ট টেন্স মানে কাজ শেষ হয়েছে বোঝায়। আমি আবার বলছি, পারফেক্ট টেন্স মানে কাজ শেষ হয়েছে বোঝায়। এখন সবেমাত্র শেষ হয়েছে, অতীত পর্যন্ত পৌঁছায় নাই, এরকম বোঝালে সেটাকে আমরা বলবো ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট। যেমন আমি ভাত খেয়েছি, তার মানে কি আমার ভাত খাওয়াটা শেষ হয়েছে, কিন্তু এটাকে যদি অতীত পর্যন্ত বোঝাতে চাই তাহলে আমি বলতাম এরকম, আমি ভাত খেয়েছিলাম, অতীত, কিন্তু এখনো সে পর্যন্ত যায় নাই, যার কারণে এটা বলবো ফার্স্ট পারফেক্ট টেন্স, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট এবং ফার্স্ট পারফেক্ট এর মধ্যে দুইটা কথা মাথায় রাখতে হবে, যে ফার্স্ট পারফেক্ট যদি বোঝাতে চাই তাহলে আমাদের বুঝে নিব যে ফার্স্ট পারফেক্টে কাজ থাকবে দুইটা। আমি আবার বলছি, ফার্স্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টে কাজ থাকবে দুইটা, একটা থাকবে, একটা কাজ আগে হবে, একটা কাজ পরে হবে। আমি আবার বলছি, একটা কাজ আগে হবে, একটা কাজ পরে হবে। এই যে কথাগুলো, এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। যেমন আমরা খুব বেশি উদাহরণ শুনি যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এখানে কিন্তু কাজ দুইটা, এক হচ্ছে রোগী মারা গেল, আর এক হচ্ছে ডাক্তার আসা, তাহলে দুইটা কাজ। এর মধ্যে যে কাজটা আগে হবে সেটা হবে ফার্স্ট পারফেক্টের গঠনে, এবং যে কাজটা পরে হবে সেটা হবে ফার্স্ট ইনডিফিনাইটের গঠনে। ঠিক একই রকম ভাবে যদি আমরা ফিউচার পারফেক্ট বলতে চাই তাহলে আমাদের মাথায় রাখতে হবে কাজ থাকবে দুইটা, একটা কাজ আগে হবে আর একটা কাজ পরে হবে, ফার্স্ট পারফেক্টের মতোই। যদি যে কাজটা আগে হবে সেটা হবে আমাদের ফিউচার পারফেক্ট, এবং যে কাজটা পরে হবে সেটা হবে আমাদের ফিউচার ইনডিফিনাইট। ওকে, দেন হচ্ছে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস। কথাই ছিল কন্টিনিউয়াস মানেই চলমান, কন্টিনিউয়াস মানেই কি চলমান। এখন কথা হচ্ছে যে কন্টিনিউয়াস মানে যদি চলমান হয় তাহলে সেটা কেমন। কন্টিনিউয়াস মানে চলমান আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে চলমান, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কি, অবশ্যই আছে, কারণ পার্থক্য না থাকলে আলাদা আলাদা প্রকারের কোনো দরকার ছিল না। তাহলে পার্থক্যটা কি জেনে নিচ্ছি এখন। এখন পার্থক্য হচ্ছে কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস দুটোই চলমান বোঝাবে, শুধু আমাদের পারফেক্ট কন্টিনিউয়াসে সময়ের উল্লেখ থাকবে। যেমন আমি ভাত খাচ্ছি, এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু যদি বলি আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, তাহলে এখানে 1 ঘন্টা একটা সময়, তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি পড়ছি, এটা হচ্ছে আমার এখনকার কাজ চলমান, কোনো সময়ের উল্লেখ নাই। কিন্তু যদি আমি বলি যে সকাল থেকে পড়ছি, তাহলে সকাল থেকে এটা একটা কাজ, সরি এটা একটা সময়, তাহলে পড়ছি মানে কি চলমান বোঝাচ্ছে, আবার সকাল থেকে একটা সময় বোঝাচ্ছে, তাহলে সময় সহ চলমান এরকম যদি বোঝায় তাহলে আমরা বুঝে নিব সেটা আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি বিষয়গুলো বুঝতে পারছি। তাহলে সহজভাবে আমরা বুঝে নিব, ইনডিফিনাইট হচ্ছে সাধারণ কথা, কন্টিনিউয়াস মানে চলমান, পারফেক্ট কন্টিনিউয়াস মানে সময় সহ চলমান, আর শুধু পারফেক্ট হচ্ছে কাজ শেষ হয়ে যাওয়া, শুধু পারফেক্ট হচ্ছে কাজ শেষ হয়ে যাওয়া।
এখন এগুলো তো আমরা ইংরেজি দেখলাম। এখন ইংরেজি দেখার সাথে সাথে আমাদের যে বিষয়গুলো একটু ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে কি, বাংলা দেখে আমরা কিভাবে টেন্স ধরবো। কারণ আমরা তো বাঙালি, তো বাংলা দেখে টেন্স ধরাটা আমাদের খুবই জরুরি। কারণ আমরা বেশি বাংলা বুঝি, বাংলা ধরে টেন্স না ধরতে পারলে আমরা সাধারণত ইংরেজি করতে পারবো না। এখন টেন্স প্রধানত ছিল 3 প্রকার, তো সেই 3 প্রকারটা আগে ধরা সেরে। আচ্ছা, তাহলে আমাদের জানতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে কি, বাংলা বাক্য এবং ইংরেজি বাক্যের মধ্যে পার্থক্য কি, এবং বাংলা বাক্য এবং ইংরেজি বাক্যের মধ্যে মিল কি। ওকে, বাংলা বাক্য, বাংলা বাক্য বা ইংরেজি ইংরেজি বাক্যের মধ্যে পার্থক্য, বাংলা বাক্য বা ইংরেজি বাক্যের মধ্যে মিল কি, এই বিষয়টা আমাদের জানতে হবে। মাথায় রাখতে হবে বাংলা বাক্য এবং ইংরেজি বাক্যের মধ্যে মিল রয়েছে সেন্টেন্সের শুরুতেই, দুইটাতেই সাবজেক্ট থাকে। আমি আবার বলছি, বাংলা বাক্য এবং ইংরেজি বাক্যের মধ্যে যে মিলটা রয়েছে সেটা হচ্ছে কি, দুইটারই সাবজেক্টের মিল রয়েছে। কারণ কি মিল? দুইটারই প্রথমে সাবজেক্ট থাকে। উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। ওকে, যেমন আমি বল খেলি, আমি বল খেলি, এটাকে ইংরেজি করলে আই প্লে বল। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন যে এখানে আমি সাবজেক্ট, আই সাবজেক্ট, দুইটাই প্রথমে আছে, কিন্তু এখানে বাংলা বাক্যের ক্রিয়া বা কাজ কিন্তু শেষে, খেলা একটা কাজ শেষে, কিন্তু ইংরেজি বাক্যের ক্ষেত্রে দেখেন খেলাটা আগে চলে আসছে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে মিল পাই সাবজেক্টে, পার্থক্য হচ্ছে ভার্বে। মিল পাচ্ছি সাবজেক্টে আর পার্থক্য হচ্ছে ভার্বে। তাহলে আমরা এখান থেকে বুঝে নিব যে বাংলা বাক্যের মধ্যে মিল রয়েছে সাবজেক্টে, পার্থক্য হচ্ছে ভার্বে। এখন সেই পার্থক্যটা কিরকম? বাংলা বাক্যের সময় ক্রিয়া বা কাজ, যেটাকে আমরা ভার্ব বলি, বাক্যের শেষের দিকে থাকে। আর ইংরেজি বাক্যের বেলায় আমাদের সাবজেক্ট বা কাজ হচ্ছে প্লে বা ভার্ব হচ্ছে সাবজেক্টের পরেই থাকে বা অক্সিলারি ভার্বের সাথে থাকে, সাবজেক্টের পরে থাকে। আর আশা করি আমরা পার্থক্যগুলো কি বুঝতে পারছি, পার্থক্য এবং মিলগুলো বুঝতে পারছি। এখন আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা কি, সেটা হচ্ছে বাংলা বাক্যের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে তাকাইতে হবে দেখার জন্য। তাহলে আমরা লিখব যে বাংলা বাক্যের ক্রিয়া, ক্রিয়া হচ্ছে কাজ, ক্রিয়ার শেষে, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে ত ম ল নি, ত ম ল নি থাকলে ফার্স্ট টেন্স হয়, ফার্স্ট টেন্স হয়। 2, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি ব থাকলে ফিউচার টেন্স হয়। 3 নম্বর, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে ত ম ল নি এবং ব
কোনোটি যদি না থাকে, কোনোটি না থাকলে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হয়। আমি আবার বলছি, বাংলা বাক্যের দেখে আমরা টেন্স ধরবো, বাংলা বাক্যের ক্রিয়ার শেষের দিকে তাকাবো। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি ত, ম, ল, নি থাকে তাহলে ফার্স্ট টেন্স হয়। আর বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি ব থাকে তাহলে হচ্ছে ফিউচার টেন্স হয়। আর এই ত, ম, ল, নি এবং ব এর যদি কোনোটি না হয় তাহলে প্রেজেন্ট টেন্সের হয়। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার হই। যেমন আমি বলতাম, আমি স্কুলে গিয়েছিলাম। ওকে, এখানে দেখেন এটা গিয়েছিলাম একটা কি কাজ এবং শেষে ম আছে, তাহলে এটা ফার্স্ট টেন্স। ওকে, এটাকে যদি আমরা বলি আমি স্কুলে যাব, এখানে দেখেন ব আছে, তার মানে ফিউচার টেন্স। এটা আমরা বললাম আমি স্কুলে যাই, এখানে দেখেন ত, ম, ল, নি কিছু নাই, বউ নাই, তাহলে এটা চলে যাবে প্রেজেন্ট টেন্সে। আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের যে বিষয়টা, মাথায় রাখতে হবে, এখন প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স ধরা শিখলাম, কিন্তু আমরা জানি কি প্রেজেন্ট টেন্স ফার্স্ট সাইড প্রকার, ফার্স্ট টেন্স সাইড প্রকার, ফিউচার টেন্স সাইড প্রকার, এগুলো আমরা কিভাবে শিখব, এটা ধরবো কিভাবে। এন্ড প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা আমরা কিভাবে শিখব। সহজ কথা, বাংলা বাক্যের মাঝে দেখাইতে হবে, বাংলা বাক্যের ক্রিয়ার মাঝে, মাঝে যদি কি থাকে, তে থাকে, তে থাকলে কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস টেন্স হয় তে থাকলে। আর যদি বাংলা বাক্যের ক্রিয়ার মাঝে আ অথবা এ থাকে, থাকলে পারফেক্ট টেন্স হয়, পারফেক্ট টেন্স হয়। এবং বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি তে, আ অথবা এ কোনোটি না থাকে তাহলে ইনডিফিনাইট টেন্স হবে। এখন দেখেন আমরা উদাহরণের মাধ্যমে হয়, যেমন আমি বললাম আমি ভাত খাই, আচ্ছা আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাইতেছি, আমি ভাত খাই খেয়েছি। উদাহরণের মধ্যে বিষয়গুলো ক্লিয়ার হয়। যেমন আমি ভাত খাই, এখানে দেখেন আমাদের তমালো নেই, এগুলো নাই, তার মানে প্রেজেন্ট টেন্স। এটা খেয়েছিলাম, এখানে এর মধ্যে এছিলাম, এ আছে, তাহলে আমরা এটাকে পাস্ট পারফেক্ট ধরতে পারি। খাইতেছি, এখানে আমাদের মাঝে দেখো তে আছে, তে থাকলে কি কন্টিনিউয়াস, তার মানে এটা কন্টিনিউয়াস, এবং মাঝে কি এ আছে, এ থাকলে পারফেক্ট টেন্স। আচ্ছা এ আছে, আমি ভাত খেয়েছি, তাহলে পারফেক্ট টেন্স। বুঝলেন? এবং দেখো শেষে আছে কি সি, তমালনি,
এগুলো নাই তার মানে পাস্ট টেন্স না, শেষে ব নাই তার মানে ফিউচার টেন্স না, তাহলে এটা পারফেক্ট হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট। আশা করি ভিডিওটি ভালো লাগবে বা ক্লাসটি ভালো লাগবে। আপনাদের মতামতগুলো জানার জন্য অনুরোধ যাচ্ছি এবং সর্বশেষ সবার সুস্থ সুন্দর এবং উন্নত ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ডিডি জাকির। আল্লাহ হাফেজ।